বন্ধুদেরকে জানিয়েছিলাম এই প্রশ্নের উত্তরে যে আমাদের দলে যদি প্রার্থী হতে হয় তাহলে দলের কাছে প্রথমে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসে, অর্থাৎ আপনাকে বিশ্বাসযোগ্যতার সঙ্গে দলের আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য নিষ্ঠার সঙ্গে দলটা প্রথমে করতে হবে, তারপরে পার্টি নিশ্চয়ই তাকে নিয়ে ভাববে। তো সেই সুযোগ আসার সময়ের পূর্বেই তিনি দেখছি যে একটা আমরা কাগজে যে উনি তৃণমূলের জেনারেল সেক্রেটারির পদে নির্বাচিত হয়েছে। এতে থেকে কি প্রমাণিত হয়? ওনার অস্থিরতার পরিচয় এটা, অস্থির মাইন্ডের পরিচয় এটা। যেহেতু পুরপুরা দরবার শরীফে সঙ্গে ওনার সম্পর্ক, পীর সাহেবদের বংশধর, সেই কারণে ওনার সম্পর্কে বাজে কিছু আমরা বলতে চাই না। কিন্তু এই ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায় না। মানুষের ভালোবাসা আস্থা অর্জন করতে হলে নিজের আদর্শটাকে প্রথম ঠিক রাখতে হবে, নিজের অবস্থানটাকেও ঠিক রাখতে হবে। ঘন ঘন অবস্থান পরিবর্তন করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, কোনো পার্টি সঠিকভাবে গ্রহণ করবে না। তো আমরা দেখছি উনি, এটা কতটা সত্য মিথ্যা জানি না, আমরা একটা কাগজের লেখা পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং বিভিন্ন প্রেসের বন্ধুরা বলছেন যে তিনি তৃণমূলের জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে। তিনি আন্তরিকতার সঙ্গে যদি তৃণমূল করতে চায় সেটা তাদের ব্যাপার আর তানার ব্যাপার। এই বিষয়ে যেহেতু উনি একটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন যে আমাদের দলের চেয়ারম্যান, সেটা সম্পর্কে ওনার ভাই হয়, সেই হিসেবে তিনি বলেছিলেন যে নওশাদ আমাকে যদি দেয়, এই ধরনের প্রশ্ন তিনি সোশ্যাল মিডিয়ার সামনে করেছিলেন। আমরা তানাকে নিয়ে ভেবেছিলাম, কিন্তু তানার যা মতিগতি, তাতে করে তানার নিজের কাজ বাস্তব আর তার মুখের কথার মধ্যে যে ডিফারেন্স বিস্তর আছে সেটা প্রমাণিত। এইটাকে নিয়ে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি, প্রেসের বন্ধুরা বলছে যে ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা তিনি নাকি বলেছেন যে কাশেম সিদ্দিকীর জলসা করে পোষাচ্ছে না, আয় ইনকাম ভালো হচ্ছে না, যার কারণে তৃণমূলের নেতা হওয়ার জন্য করছে। এটা কতটা সত্যি মিথ্যা আমি জানি না, প্রেসের বন্ধুরাই আমাকে বলল। তো সেটা আমি বলবো যে শওকত সাহেবের জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, যার কারণে ওনার গাত্রদাহের জায়গা থেকে এইসব কথাবার্তা বলছেন। তা ওনাদের পার্টির ব্যাপার, কি করবেন না করবেন ওনাদের ব্যাপার। এবং আমরা সাধারণভাবে বিশ্লেষণ করে যেটা বুঝতে পারছি যে এই ধরনের বক্তব্য বা এই ধরনের অভিব্যক্তি প্রকাশ করার মানে হচ্ছে গিয়ে তারা নিশ্চয়ই কোথাও না কোথাও প্রবলেমের জায়গা তৈরি হচ্ছে, যার কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। তাদের নিজেদের পার্টির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, তারা বুঝবে কি করবে না করবে, কার গাত্রদাহ হবে, কার কাজালা করবে, কারকে কোথায় রাখবে, তাদের পার্টির সঙ্গে তারা বুঝবে। এই বিষয়ে আমরা আর বেশি অত্যুক্তি করতে চাই না। সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি কি আইএসএফে জয়েন করবে, কতটা সত্য? দেখেন, আমাদের সঙ্গে এখনো সেই ধরনের কোনো যোগাযোগ হয়নি। যদি লোকাল মুর্শিদাবাদের লোকাল নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে কিনা আমরা ঠিক এখনো জানি না, কিন্তু আমাদের রাজ্য স্তরে এই নিয়ে এখনো কোনো সেরকম কিছু আমাদের কাছে খবর নেই। তারপরে তো আমরা দেখছি যে তিনি রিসেন্ট ওনাদের যে দলের দায়িত্বপ্রাপ্ত যে নেতৃত্ব শোভন দেব, তার সঙ্গে আরো 2-3 জন তৃণমূলের নেতৃত্বের সঙ্গে তিনি বসেছেন এবং আলাপ আলোচনা করেছেন, এবং তার যে ভুল ত্রুটি সংশোধন করে দলনেত্রীর নেতৃত্বে তিনি চলবেন, এরকম একটা কথাবার্তা সেও তো শোনা যাচ্ছে। সুতরাং এখানে দেখেন, আবারও বলছি, আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, নিজের অবস্থান, এই বিষয়গুলো অনেকটাই নির্ভর করে
তা না হলে যখন তখন দল পরিবর্তন করা, যখন তখন নিজের আদর্শ পরিবর্তন করা, এইগুলো তো সাধারণ মানুষ ভালো চোখে নেয় না। যদিও একটা প্রেক্ষিত থাকে, কার্যক্রম প্রেক্ষিত, অর্থাৎ একটা নেতৃত্ব, একটা পার্টির কর্মকর্তা, যাই বলি, তাদের কার্যক্রম সাধারণ মানুষের কাছে বিবেচ্য বিষয় থাকে, কিন্তু শুধু কার্যকলাপের বিবেচ্য বিষয় হলে এটা দীর্ঘস্থায়ী হয় না। মানুষ কিন্তু এই বিষয়গুলো বিশ্লেষণ করে, চিন্তাভাবনা করে যে কোন প্রেক্ষিতে, কোন আদর্শের ভিত্তিতে একটা নেতৃত্ব ঘন ঘন দল পরিবর্তন করে। যদি দেখা যাচ্ছে কোথাও তার রাজনীতি করার ক্ষেত্রে খোলামেলা পরিসর পাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে একবার পরিবর্তন হতে পারে, ঘন ঘন দুবার তিনবার পরিবর্তিত অনেকে হচ্ছেন, তার জায়গা পাল্টাচ্ছেন। সেক্ষেত্রে তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রকৃতপক্ষে সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার নিরসনের জন্য তিনি রাজনীতি করছেন না ব্যক্তি স্বার্থে রাজনীতি করছেন, এই প্রশ্ন কিন্তু চিহ্ন এসে যায়। আমরা দেখেছিলাম 2021 সালে বিধানসভা নির্বাচনে আপনারা কংগ্রেস বা সিপিএমের সঙ্গে জোট করে আপনারা লড়াই করেছিলেন। 2026-এ জোট করে আপনারা এগিয়ে চলবেন? জোটের বার্তা আমরা অলরেডি আগাম দিয়ে দিয়েছি। গত কয়েক মাস আগে একটা উপনির্বাচন হয়, 6টা সিট ছিল, সেইখানে আমরা কিন্তু আগ বাড়িয়েই জোটের বার্তা দিয়ে আমরা কংগ্রেস এবং সিপিএম এর সব সিট ছেড়ে দিয়ে আমরা একটা সিটে লড়াই করেছি। সুতরাং আমরা জোটের জন্য সবসময় আগ্রহী এবং আগাম বার্তা আমরা সব জায়গাতেই দিচ্ছি। রিসেন্ট যে 2 তারিখে কলকাতাতে একটা কনভেনশন হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, মৌলালী যুব কেন্দ্রে, সেখানে কিন্তু আমাদের দলের চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকীর সক্রিয় সহযোগিতা এবং উদ্যোগ যে কনভেনশন হয়েছে, তৃণমূল বিজেপি বাদ দিয়ে প্রায় অনেকগুলো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। এবং আগামী দিনে আমরা চাইছি এই কনভেনশন আগামী দিনে আরো বৃহত্তর জায়গায় যাবে, আদর্শগত জোট হবে, নির্দিষ্ট দাবি দেওয়ার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব এবং বিধানসভার লড়াইতে আমরা সাধারণ মানুষের ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা নিয়ে আমরা ভালো রেজাল্ট করব, এই আশা ভরসা রাখছি। এবং জোটের ক্ষেত্রে আইএসএফ সর্বাগ্রে প্রচেষ্টায় থাকবে। অনেকে বলছে কালিমপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি ভাঙড়ে প্রার্থী হবে, সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিক বা আপনাদের দলের অবস্থা কতটা করছে? আপনাকে ওখানে আইএসএফ থেকে প্রার্থী দেবে, সরে দেওয়া হবে ভাইজান? সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। আপনারা কি সেরকম কিছু বুঝতে পারছেন? নওশাদ সিদ্দিকী যে মাটিতে গাছ বসিয়েছে, সেই গাছ ফুলে ফলে বর্তমানে সজ্জিত। সেখানকার মানুষ নওশাদ সিদ্দিকী সরে যেতে চাইলেও সরে যেতে দেবে না। এবং আগামী 26-এর নির্বাচন গত বছরের থেকে আরো অনেক বেশি ভোটে নওশাদ ভাইকে জেতাবে, সেই প্রতিশ্রুতি সেখানকার মানুষ প্রতিশ্রুতিবদ্ধ। এবং বিশেষ করে মা বোনদের আবেগ ভালোবাসা যেভাবে ভাইজানের প্রতি বাড়ছে, তাতে করে আমার তো মনে হয় না শওকত মোল্লা ওখানে দাঁড়াবে। শওকত মোল্লা দাঁড়ালে জামানত জব্দ হবে। আমরা যেটা দেখছি সাধারণ মানুষের ভালোবাসা, প্রত্যাশা এবং যে ধরনের ওনার যে অত্যাচার, তার প্রতি যে সাধারণ মানুষ যে ক্ষিপ্ত, কতটা রুষ্ট, সেটা উনি ভোটে দাঁড়ায় বুঝতে পারবেন। একবার শেষ প্রশ্ন, বেশ কয়েকদিন আগে মাদারপাড়া হাই মাদ্রাসা স্কুল নির্বাচনে আপনারা প্রার্থী দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দেওয়া আছে। আপনারা যে অভিযোগ করছেন, বারবার আপনাদের কর্মীরা অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং পুলিশ প্রশাসন থাকাকালীন আপনাদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে, কি বলবেন? দেখেন, আমরা শাসক দল, তার প্রশাসন, তারা যৌথভাবে ভোট লুটের কাজ করছে। শুধু স্কুল ভোট নয়, আরো অন্য অন্য যে ভোট আছে সেখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ছাপ্পা, রিগিং, ভোট লুট, এই কাজ প্রশাসন শাসক দলকে সহযোগিতা করছে। তার অন্যতম প্রমাণ হচ্ছে এই মাদারপাড়া হাই মাদ্রাসার ভোট। সেখানে যদি তাদের ন্যায্য ভোট তারা মনে করে বা বলতে থাকে যদি জিতেছে, একবার প্রমাণ করে দেখাক
হাইকোর্টে কেস হয়েছে, সেই কেসে তারা জিতুক এবং তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করুক যে তৃণমূল ওখানে জিতেছে, তাহলে আমরা মেনে নেব যে হ্যাঁ তারা জিতেছে। কথা হলো গিয়ে গাছ জোরে বেশি দিন টিকিয়ে রাখা যায় না। মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচন তার হচ্ছে প্রকাষ্ট উদাহরণ। সাধারণ মানুষ সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, পুরোপুরি তার মত প্রকাশ করেছেন এবং মাদারপাড়া হাই মাদ্রাসায় আইএসএফ মনোনীত 6টা প্রার্থী বিজয়ী হয়েছে। সেখানে শেষ মুহূর্তে গুন্ডা মস্তানদের কাজে লাগিয়ে শাসক দল প্রশাসনের সহযোগিতায় ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিলেন তাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে সার্টিফিকেট জোর করে লিখিয়ে নিয়েছে। ওখানকার সাধারণ মানুষ, হাজারো মানুষ তার প্রমাণ আছে, যার কারণে শাসক দল জিতেও প্রকাশ করতে পারছে না সেই জিতটা। মানুষের কাছে তারা অপদস্থ এবং সাধারণ মানুষ তাদের ছিছি করছে, যার কারণে জিতেও তারা সাধারণ মানুষের সামনে তাদের বিজয় উল্লাস প্রকাশ করতে পারছে না। শেষ প্রশ্ন, 26-এ আপনাদের কর্মীদের জন্য কি বার্তা দিতে চাইবেন? মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের কর্মীদের বলবো, সাধারণ মানুষের কাছে আমাদের পার্টির বার্তা, আমাদের দলের চেয়ারম্যান যে প্রাণপাত করে যে ধরনের সাধারণ অসহায় গরিব নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য লড়াই সংগ্রাম করছেন, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের প্রচেষ্টা চালাতে হবে, এটাই বলবো। ধন্যবাদ। রাজনৈতিক মহলের প্রশ্ন, কাসিম সিদ্দিকী তৃণমূলে যোগ দেওয়ার কারণ আইএসএফ তৃণমূল জোট যাতে হয় সেই প্রচেষ্টা, এই বিষয়ে কি বলবেন? আইএসএফ তৃণমূল জোট হলে আইএসএফ এর প্রতিনিয়ত কেস দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আর আইএসএফ এর ছেলেদের মার্ডার করছে। এটা কি কোনো লাইন হতে পারে যে কোনো একটা দলের সঙ্গে জোট করার জন্য সেই দলের কর্মী সমর্থকদেরকে মার্ডার করা? কোন যুক্তিতে বলে? সুতরাং এইসব যুক্তি ছেঁদো যুক্তি, এইসব যুক্তির কোনো ভিত্তি নেই আর এইসব যুক্তির কোনো বাস্তবতা নেই, আমি তো মনে করি।